দেখ আজকে আমরা যেটা মেনলি স্টার্ট করতে যাচ্ছি, তোদের যে ফার্স্ট হাইড্রোলিক স্ট্রাকচার যেটা ছিল সেই সাবজেক্টটা স্টার্ট করতে যাচ্ছি। এবং হাইড্রোলিক স্ট্রাকচারে একটা আমার কাছে নোট আছে, এই 44 পাতার নোটটা তোদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। কি আছে নোটটা ফার্স্ট দেখি, তারপর আমি সিলেবাসে যাবো, কোন জিনিসগুলো পড়তে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই নোটটার মধ্যে 44 পাতা নোটের মধ্যে আমার কিন্তু মডিউলস 1-2 এই দুটো মডিউল কিন্তু ঢুকে আছে, মডিউল 1 এবং 2-3 পুরো তিনটে ড্যামের ব্যাপারটি এখানে চ্যাপ্টারটায় আছে, ঠিক আছে? চ্যাপ্টারের নামই দেখতে পাচ্ছিস, যে চ্যাপ্টারের নামই আছে তো ড্যাম অ্যান্ড রিজার্ভার্স। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ড্যাম বলতে কী বোঝায়, হোয়াট ইজ দ্য ড্যাম? ড্যাম, ব্যারেজ অ্যান্ড রিজার্ভার, তিনটে জিনিসের আমার ডিফারেন্স জানতে হবে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ড্যাম, ব্যারেজ অ্যান্ড রিজার্ভার? এনি আইডিয়া? ড্যাম, ব্যারেজ, ড্যাম আর ব্যারেজের মধ্যে পার্থক্য কি কোনো আইডিয়া আছে? আর ওয়ার, তিনটে জিনিস আছে, কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ড্যাম মানে হচ্ছে জাস্ট একটা ওয়াটার স্টোরেজ রিজার্ভার, ঠিক আছে? এরকমভাবে অনেকটা বাঁধ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এরকম একটা বাঁধ দিয়ে দেওয়া হচ্ছে, আমি এদিকে আমি জলটাকে আমি স্টোর করে রাখছি, ঠিক আছে? এটাকে বলে আপস্ট্রিম সাইড, এটাকে বলে ডাউনস্ট্রিম সাইড। আপস্ট্রিম সাইডে হচ্ছে জলটাকে আমি স্টোর করে রাখছি, এবং সেই জলটা যখন আমার দরকার লাগবে তখন আমি কিন্তু সাপ্লাই করব। সাপ্লাই নিজে থেকে কিন্তু করতে পারবো না, যেই জলটা আমার এক্সেস হয়ে যাবে সেই জলটা জাস্ট এখান থেকে ওভারটার্ন হয়ে কিন্তু নিচের দিকে পড়ে যাবে। দিস ইজ কল দ্য ড্যাম। এবং ব্যারেজ আর ওয়্যার কী হচ্ছে, আমি কন্ট্রোল করতে পারি। দিস ইজ ওয়ান টাইপ অফ দ্য ব্যারিয়ার, সেখানেও আমি একটা ব্যারিয়ার থাকে, এবং এদের ওপরে হচ্ছে আমার শাটার বা আমার তোর লাগানো থাকে, গেট, ঠিক আছে? যেটা হচ্ছে আমি আপস্ট্রিম সাইডে জল ওয়াটার টেবিলকে বাড়াই এবং ম্যানুয়ালি আমি কন্ট্রোল করতে পারবো। এই যে হাইটটা, এটাকে বলে ক্রেস্ট হাইট, ঠিক আছে? টপ মোস্ট অফ দ্য ড্যাম এটাকে বলে ক্রেস্ট হাইট, এবং ক্রেস্ট হাইটের উপর দিয়ে আমার গেটটা বা শাটারটা লাগানো থাকে, এখান দিয়ে আমি জলকে আমি ওভারটার্নিং করতে পারি। এই হচ্ছে মেন দুটো ডিফারেন্স। ড্যাম হচ্ছে আমার স্টোরেজ, যেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, আমার জল অটোমেটিক যখন এক্সেস হয়ে যাবে তখন বেরিয়ে চলে যাবে। আর ব্যারেজ অথবা ওয়্যারের ক্ষেত্রে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো। দেখ কী বলেছে, হোয়াট ইজ ড্যাম? ড্যাম ইজ এ বেরিয়ার, এটা কি বাধা, দ্যাট ইজ কনস্ট্রাক্টেড across a river in order on a river across in order to create the reservoir for the impounding water to provide the facility and diverting water from the river to retain the debris following the river along with the waters। মানে আমার জলকে আমি স্টোর করে রাখছি এবং যখন আমার দরকার পড়ছে তখন আমি সেই জলটাকে আমি পাঠাচ্ছি। ক্লাসিফিকেশন অফ ড্যাম কী আছে? ফাংশনের উপর ডিপেন্ড করে, খুব পরীক্ষায় কিন্তু তোদের আসতে পারে ক্লাসিফিকেশন অফ দ্য ড্যাম বেসড অন দ্য ফাংশন। কী কী কার কার উপর বেস্ট করে আছে? বেসড অন দ্য ফাংশনের উপর আছে, তারপর আছে তোর বেসড অন দ্য হাইড্রোলিক ডিজাইনস, হাইড্রোলিক ডিজাইনের ওপর ডিজাইন করে আছে, বেসড অন দ্য মেটেরিয়ালস, যেমন আমরা সেই পাইলস পড়েছিলাম ঠিক সেই রকমই, বেসড অন দ্য মেটেরিয়ালস, বেসড অন দ্য স্ট্রাকচারাল বিহেভিয়ার, ঠিক আছে? এই চারটের ওপর ডিপেন্ড করে কিন্তু আমার ড্যামকে ভাগ করা হয়, ঠিক আছে? কী কী ভাগ করা হয়? একদম থিওরি জিনিস কিচ্ছু নেই, জাস্ট একবার বলেই তাহলে বুঝতে পেরে যাবি। ফাংশনের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে স্টোরেজ ড্যাম। একটা হচ্ছে স্টোরেজ পারপাসে যদি ইউজ করি তখন সেটাকে বলা হচ্ছে স্টোরেজ ড্যাম অর ইম্পাউন্ডিং ড্যাম। ডিটেনশন ড্যাম কী বলছে? টু ক্রিয়েট এ রিজার্ভার টু স্টোর দ্য ওয়াটার ডিউরিং দ্য পিরিয়ডস হোয়েন দ্য ফ্লো অফ রিভার ইজ ইন এক্সেস অফ দ্য ডিম্যান্ডস। মানে যখন আমার ডিম্যান্ডের থেকে জল বেশি পরিমাণে আছে, মনে করো আমার ডিম্যান্ড হচ্ছে 5টা রুটি, আমাকে যদি 6টা রুটি দেওয়া তাহলে কি আমি একটা রুটি নষ্ট করবো, সিম্পল ব্যাপার। বাট তখন যদি আমি একটা রুটিকে আমি বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু পরে আমার সেই রুটিটা কিন্তু আমার কাজে লাগবে। আমার ড্যাম কিন্তু সেই কাজটাই করছে, ঠিক আছে? ইন এক্সেস অফ দ্য ডিম্যান্ড অ্যান্ড ইউটিলাইজিং ইট লেটার অন ডিউরিং দ্য পিরিয়ড হোয়েন দ্য ডিম্যান্ড অফ দ্য এক্সেস ফ্লাড ইন দ্য রিভার এক্সিডস, ফ্লাড ডিম্যান্ড এক্সিডস ইন দ্য ফ্লো ইন দ্য রিভার। মানে সেম ব্যাপার, আমার যখন ফ্লাড হচ্ছে তখন জলটাকে আমি রিজার্ভার করে রাখছি, যখন ডিম্যান্ডের থেকে জল বেড়ে যাচ্ছে, এবং যখন আমার ডিম্যান্ড ফ্লোয়ের থেকে যখন বেশি তখন আমি এক্সেসটা দিয়ে আমি সাপ্লাই করছি। দিস ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ড্যাম, এবং সেটাকেই বলা যায় স্টোরেজ ড্যাম। এবার ডিটেনশন, ডিটেনশন কী বলছে? এটাও ওয়ান টাইপ অফ দ্য স্টোরেজ ড্যাম। কী বলছে? কনস্ট্রাক্ট টেম্পোরারি ডিটেন্স, ওটা কিন্তু টেম্পোরারি না, পারমানেন্ট। টেম্পোরারি ডিটেন ইন অল পার্ট অফ দ্য ফ্লাড ওয়াটার্স অফ এ রিভার অ্যান্ড গ্র্যাজুয়ালি রিলিজ টু স্টোর ওয়াটার টু কন্ট্রোল দ্য রেটস অ্যান্ড এন্টায়ার রিজিয়ন্স অন দ্য ডাউনস্ট্রিম সাইড মে বি সেফগার্ড এগেনস্ট দ্য পসিবল ড্যামেজ ডিউ টু দ্য ফ্লাডস। মানে এটাও সেম একই ব্যাপার, জলকে আমি ডিটেন করে রাখছি, তারপর যখন আমার হেঁটে আছে তারপর আস্তে আস্তে আমি ছাড়ছি। তার মেন হচ্ছে ডাইভারশনস। তাহলে এগুলো আমার কি হলো? এগুলো হচ্ছে আমার এখানে আমার আপস্ট্রিম সাইডে আমার ড্যাম আছে, আমি এখানে জল আমি বেঁধে রাখছি, এক্সেস জলটাকে বাঁধ দিয়ে উঁচু করে রাখছি। এবার যখন আমার ডিম্যান্ড শেষ হয়ে যায় তখন আমি জলটাকে আমি এদিক দিয়ে পাস করাচ্ছি, ঠিক আছে? ওপর দিয়ে পাস করাচ্ছি বা সাইড দিয়েও আমি পাস করাতে পারি। ড্যামের হচ্ছে এটা মেন ফাংশন।
আর এগুলো হচ্ছে স্টোরেজ ড্যাম অথবা ডিটেনশন ড্যাম। ডাইভারশন ড্যাম কি? ডাইভারশন ড্যামটা প্রোভাইড করাই হয় জলকে আমি অন্যদিকে পাস করাবো বলে, ঠিক আছে? অন্যদিকে আমি একটা ক্যানেল টেক অফ করবো, ক্যানেলকে বার করবো, সেই জন্য আমি ডাইভার্ট করছি জলকে। এটা কিন্তু এর মেন পারপাস কিন্তু স্টোর না, এই দুটোর মেন পারপাস কিন্তু জলকে স্টোর করে রাখা, এবং যখন আমার ডিম্যান্ড বেড়ে যাবে তখন জলটা সাপ্লাই করা। আর এর পারপাস হচ্ছে আমাকে জল অন্যদিকে সাপ্লাই করতে হবে। সিম্পল মেন রিভার যাচ্ছিলো আমার এই দিকে, ঠিক আছে? আমাকে এইদিকে কিন্তু আমার এগ্রিকালচারাল ল্যান্ড আছে জল, বা এইদিকে আমার কোনো এখানে এগ্রিকালচারাল ল্যান্ডে জলটা সাপ্লাই করতে হবে। তখন এইখানে কী করতে হলো, আমাকে ডাইভারশন ড্যাম প্রোভাইড করতে হলো। বাস জাস্ট এইখান দিয়ে আমি একটা ক্যানেল নিয়ে যাবো, ক্যানেল নিয়ে যাবো, এখানে আমি জলটা পাঠাবো। দিস ইজ কল্ড দ্য ডাইভারশন ড্যাম। কী বলছে? ডাইভারশন ড্যাম কনস্ট্রাক্টেড ফর দ্য পারপাস ডাইভার্টিং দ্য পার্ট or all the water from a river into a conduit or the channels. For purpose of the diversion water from a river into a irrigation canals or wire constructed across the river which is known as a diversion wire. এই যে এইখানে আমার কী করা হচ্ছে, এখানে আমার ড্যাম প্রোভাইড করা হয় না, এখানে একটা ওয়্যার প্রোভাইড করা হয়, ঠিক আছে? যেটাকে আমাদের বলা হয় মানে ড্যাম। অ্যাকচুয়াল জিনিসটা কি, ড্যামে আমি কিন্তু এই প্রথমেই বললাম যে ড্যামে কিন্তু আমি ওয়াটারকে কিন্তু রেগুলেট করতে পারবো না, কম ছাড়বো কি বেশি ছাড়বো, বাট আমাকে রেগুলেট যখনই করতে পারবো, সেখানে যখনই আমি গেট অথবা শাটার বসাবো তখন সেটা হয়ে যাবে আমার ব্যারেজ, ঠিক আছে? যেমন ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে? তারপর যে কফার ড্যাম। কফার ড্যামটা কি? এটা ওয়ান টাইপ অফ দ্য টেম্পোরারি স্ট্রাকচার্স। ওই ব্রিজ ফ্রিজের যখন অ্যাপার্টমেন্ট যখন করা হয় এরকম গোলভাবে ঘিরে দেওয়া হয় যাতে জলটা আমার এদিকে না ঢুকতে পারে, এবং এখানে জলটাকে আস্তে তুলে দেওয়া হয়, ঠিক আছে? কফার ড্যাম ইজ এ টেম্পোরারি ড্যাম কনস্ট্রাক্টেড এক্সক্লুড দ্য ওয়াটার ফ্রম এ স্পেসিফিক এরিয়া। বোঝা গেল? এটা যখন আমাদের ব্রিজের কোনো অ্যাপার্টমেন্ট করা হবে সেই অ্যাপার্টমেন্টের ভেতর থেকে আমার জলকে তুলে ফেলে দেওয়া হবে। সাচ ড্যাম ইজ ইনভেরিয়েবলি কনস্ট্রাক্টেড অন দ্য আপস্ট্রিম সাইড অন দ্য হোয়ার দ্য অ্যাকচুয়াল ড্যাম ইজ কনস্ট্রাক্টেড। মানে সেম ব্যাপার, এটা রিভারের কোনো তোর ব্রিজের কোনো পায়ার টায়ার করতে গেলে তখন এটা ইউজ করা হয়। আর ডেব্রিজ ড্যামটা কি? ডেব্রিজ ড্যাম ইজ কনস্ট্রাক্টেড টু ক্যাচ দ্য রিটেন্স দ্য ডেব্রিজ সিল্ট ফলোয়িং দ্য অ্যালোন দ্য, মানে আমার কোনো সিল্টকে যদি আমার রিটেন করতে হয়, ক্যাচমেন্ট করতে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ডেব্রিজ ড্যামটা। মেন ড্যাম হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে স্টোরেজ ড্যাম, ডিটেনশন ড্যাম, ডাইভারশন ড্যাম, কফার ড্যাম, চারটে। এবার হচ্ছে হাইড্রোলিক ডিজাইনস। হাইড্রোলিক ডিজাইন মানে কি? মানে আমাদের পরেই পড়বো, এটা তো আমরা থিওরি পার্ট আসছে, ড্যামের বড় বড় অঙ্ক আছে, একটা অঙ্কই এত বড় ক্যালকুলেশন 3 পাতা ধরে অঙ্কটা করতে হবে, এবং মোস্ট ইজি, মানে শুধু জাস্ট লেন্থের দিক থেকেই বড়। ওই যে বলছে হাইড্রোলিক ডিজাইনের উপর ডিপেন্ড করে আমার ড্যামকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ওভারফ্লো ড্যাম আর একটা হচ্ছে নন ওভারফ্লো ড্যাম। ড্যামের উপর দিয়ে যদি জল আমার ওভারফ্লো করে যায়, আমি এমন একটা ড্যাম করেছি ড্যামের উপর দিয়ে জলটা আমার ওভারফ্লো করে যাচ্ছে, ঠিক আছে? জলটা আমার এরকমভাবে ওভারফ্লো করে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আমার ওভারফ্লো ড্যাম। যদি আমার এই ওপর দিয়ে ওভারফ্লো না করে, আমি অন্যরকম কোনো ব্যবস্থা রাখি, তখন সেটাকে বলা হচ্ছে নন ওভারফ্লো ড্যাম। কী বলছে? ওভারফ্লো ড্যাম ইজ এ টাইপ অফ দ্য ড্যাম কনস্ট্রাক্টেড উইথ এ ক্রেস্ট, এই যে টপ মোস্ট হাইটটাকে বললাম ক্রেস্ট, টু পারমিট দ্য ওভারফ্লো অর দ্য সারপ্লাস ওয়াটার হুইচ ক্যান নট বি রিটেন্ড ইন দ্য রিজার্ভার। মানে আমি এমনভাবে করেছি যে জলটা আমার এখানে রিটেন থাকবে না, যখন এক্সেস জল হয়ে যাবে তখন এই জলটা আমার উপর দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। দিস ইজ কল্ড দ্য আমার তোর ওভারফ্লো ড্যাম। Usually dams are not designed as a overflow dams for their entire lengths. Only the some dams few meters heights and have their entire lengths designed as overflow, which are mainly used for the diversion water like the wires. মানে জলকে এদিক থেকে এদিকে পাঠানো। আর নন ওভারফ্লো মানে হচ্ছে নন ওভারফ্লো টাইপ অফ ড্যাম ফর হুইচ দ্য নট অ্যালাউড ফর দ্য ওভারফ্লো, মানে সিম্পল ব্যাপার, কিছুই নেই। এবার হচ্ছে মেটেরিয়ালস। পরীক্ষা গভর্নমেন্ট জবের কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে? মেটেরিয়ালটা থেকে কিন্তু খুব কোশ্চেন দিয়ে দেয়। কী বলছে দেখ, রিজিড ড্যাম। রিজিড মানে কি? রিজিড মেটেরিয়াল মানে হচ্ছে আমার কংক্রিট দিয়ে হতে পারে, তোর স্টোন দিয়ে হতে পারে, ঠিক আছে? যেগুলো রিজিড, কোনো ডিফরমেশন হবে না, সেটাকে বলা হচ্ছে আমার রিজিড ড্যাম, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। রিজিড ড্যাম ইজ এ টাইপ অফ দ্য ড্যাম হুইচ ইজ কনস্ট্রাক্টেড উইথ দ্য রিজিড মেটেরিয়াল সাচ এস দ্য মেসোনারি হতে পারে, কংক্রিট হতে পারে, স্টিল হতে পারে, টিম্বার হতে পারে, ঠিক আছে? আমি রকফিলটা ভুল বলে দিয়েছি, রকফিলটা কিন্তু রিজিড ড্যাম নয়। কংক্রিটের, মেসোনারির, এগুলো হচ্ছে কিন্তু আমার রিজিড ড্যাম। স্টোন মেসোনারি ওয়াজ কমনলি used for the construction of the dams, but nowadays it is almost totally replaced by the concrete, মানে স্টোন এ আর করা হয় না, এই কংক্রিট দিয়েই সমস্ত ড্যাম করা হচ্ছে। নন রিজিড ড্যাম মানে কি? যেগুলো আর্থেন ড্যাম, মাটির ড্যাম যেগুলো হয়, রকফিল ড্যামস, ঠিক আছে? রকফিল কম্পোজিট ড্যাম, এগুলো হচ্ছে আমার তোর নন রিজিড ড্যাম। তারপরে স্ট্রাকচারাল বিহেভিয়ার, এইটাই হচ্ছে তোদের মেন, ঠিক আছে? স্ট্রাকচারাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে ড্যামকে কত ভাগে ভাগ করা হয়। ফার্স্ট বলেছে গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যাম কাকে বলে? যে ড্যাম আমার নিজের সেলফ ওয়েট দিয়ে সমস্ত রকম এক্সটার্নাল লোডকে রেজিস্ট করতে পারে, দিস ইজ কল্ড দ্য গ্র্যাভিটি ড্যাম,
ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই যে ড্যাম আমার নিজের সেলফ ওয়েট দিয়ে সমস্ত কিছু এক্সটার্নাল লোডকে আমার রেজিস্ট করতে পারে, সেই ড্যামকে আমার কি ড্যাম বলা হয়? সেই ড্যামকে বলা হয় আমার রিজিড ড্যাম, সরি গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, কি বলছে দেখ, ড্যাম ইজ এ মেসোনারি কংক্রিট ড্যাম হুইচ রেজিস্টস, এই দেখ, রেজিস্ট দ্য অর ফোর্সেস exerted upon it by its own weight and it cross section approximately triangular in shape। এর পরীক্ষা কোশ্চেন দেয় যে আমার ড্যামের প্রোফাইল কীরকম হয়। ঠিক আছে, ড্যামের প্রোফাইল কিন্তু ট্রায়াঙ্গুলার ইন শেপ হয়। অ্যান্ড ইফ গ্র্যাভিটি ড্যাম ইজ স্ট্রেট ইন প্লেন্স ইট ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। সো লাগবে না, কার্ভ হলে সেটাকে বলে কার্ভ গ্র্যাভিটি ড্যাম। কার্ভ গ্র্যাভিটি ড্যাম রেজিস্ট দ্য ফোর্সেস অ্যাক্টেড আপন বাই গ্র্যাভিটি অ্যাকশনস আপন। এই যে কী বলছে দেখ, আমাদের সবসময় ড্যাম করা হয় এরকম কার্ভ শেপে করা হয়। ঠিক আছে, যখন গ্র্যাভিটি ড্যাম করা হয় দেখবি ড্যামের ছবিগুলো এরকম কার্ভ শেপে করা হয়, কখনো কিন্তু এরকম স্ট্রেট শেপে করা হয় না। বিকজ এই কার্ভ শেপে করলে সে কিন্তু মোর ফোর কিন্তু রেজিস্ট করতে পারবে, এটাই এখানে বলেছে। এ কার্ভড গ্র্যাভিটি ড্যাম রেজিস্টেড দ্য ফোর্সেস এক্সটার্টেড আপন ইট বোথ বাই গ্র্যাভিটি অ্যাকশনস অ্যান্ড দ্য আর্চ অ্যাকশন। সেই জন্য আমাদের স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম না করে সেম প্রি স্টেসের যা কনসেপ্ট সেম এখানেও তাই কনসেপ্ট। ফার্দার গ্র্যাভিটি ড্যাম অলসো ক্লাসিফাইড দ্য সলিড গ্র্যাভিটি ড্যাম, হলো এইসব লাগবে না। মোস্ট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম কনস্ট্রাক্টেড ইন ইন্ডিয়া স্ট্রেট সলিড গ্র্যাভিটি ড্যামস অ্যান্ড দ্য এক্সাম্পল হচ্ছে ভাকরা ড্যাম। এবার আর্চ ড্যাম যেটা বললাম, ওই আর্চের মতো বেঁকিয়ে করা হচ্ছে। কার্ভড মেসোনারি ড্যামস অ্যান্ড কনভেক্স আপসাইড অ্যান্ড রেজিস দ্য ফোর্সেস এক্সার্টেড বাই দ্য মেনলি বাই দ্য আর্চ অ্যাকশনস। ঠিক আছে, এই যে এইরকমভাবে কনভেক্স মানে কি উত্তল, এই যে এইটা হচ্ছে আপস্ট্রিম সাইড হচ্ছে কনভেক্স, এইটাকে বলা হচ্ছে আমার আর্চ ড্যাম। বেস্ট ইকোনমিক্যাল সেন্ট্রাল অ্যাঙ্গেলস অফ দ্য আর্চ ড্যাম ইজ দ্য ওয়ান হুজ ভ্যালু ইজ দ্য 133 ডিগ্রি 64। এটা পরীক্ষা কোশ্চেন দেয় যে আর্চ ড্যামের আমার অ্যাঙ্গেলটা কত, 133 ডিগ্রি 64 মিনিট। অ্যাট মিড হাইট কনস্ট্যান্ট রেডিয়াস ড্যাম অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ড্যাম এত। সিম্পল আর্চ ড্যামস ক্যান বি ডিভাইডেড ইন 3 টাইপস। একটা হচ্ছে কনস্ট্যান্ট রেডিয়াস আর্চ ড্যাম, কনস্ট্যান্ট রেডিয়াস আর্চ ড্যাম, একটা হচ্ছে ভেরিয়েবল রেডিয়াস আর্চ ড্যাম। এসব এত কিছু লাগবে না, ঠিক আছে। তে হচ্ছে বাট্রেস ড্যাম। বাট্রেস ড্যামটা কি? বাট্রেস ড্যাম ওয়াটার রিটেনিংস স্লোপিং মেম্বার্স ডেক অন দ্য আপস্ট্রিম সাইড। আমি বলতে পারছি না এটা বাট্রেস ড্যামটা, এটাকে আমি রেড কালারে করে রাখলাম, দেখে নিবি, ছবি দেখে নিবি একবার। তারপর হচ্ছে এমব্যাঙ্কমেন্ট ড্যাম। এমব্যাঙ্কমেন্ট ড্যাম কি? যেটা মাটি দিয়ে তৈরি করা হয়, সিম্পল পাতি কথা, যেটা মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। বাঁধ, নদীর ধারে যে বাঁধগুলো আমরা দেখি, দিস ইজ কল্ড আমার এমব্যাঙ্কমেন্ট টাইপের ড্যাম, যেটাকে আমার নন রিজিড ড্যাম এবং হুইচ রেজিস্ট দ্য ফোর্সেস এক্সার্টেড আপন ইট মেনলি বাই ইট শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, যেটা শিয়ার স্ট্রেংথ দিয়ে যে তার অল ফোর্সেসকে রেজিস্ট করছে সেটাকে বলা হচ্ছে আর্থেন ড্যাম। যেটা তার গ্র্যাভিটি দিয়ে নিজস্ব ওয়েট সেলফ ওয়েট দিয়ে রেজিস্ট করছে সেটাকে বলা হচ্ছে আমার দ্য গ্র্যাভিটি ড্যাম। এবার বলছে কোথায় তুই ড্যাম বানাবি, একটা ড্যাম বানানোর সুইটেবল সাইট কোথায়। ঠিক আছে, এ সমস্ত এখানে দেখবি, এখানে পয়েন্টটা আছে, এটা তোদের সিলেবাসও আছে, পয়েন্টটা পড়ে নিবি। আমি জাস্ট বলে দিচ্ছি, আমি এমন জায়গায় একটা ড্যাম বানাবো সবসময় চাইবো যাতে জিনিসটা আমার ইকোনমিক্যাল হয়। তাহলে একটা রিভার এরকম বয়ে যাচ্ছে, এরকম ভাই রিভারটা আমার বয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি ড্যাম সেখানেই বানাবো যেখানে হচ্ছে আমি ক্রস সেকশানটা, রিভারের ক্রস সেকশানটা হচ্ছে আমার ছোটো হবে। যদি বড় হয় তাহলে আমার কি হবে, আমার পয়সা বেশি খরচ হবে, কারণ আমার ড্যাম এপার থেকে ওপার দুটোই বানাতে হবে। এবং সেখানে দেখতে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার রিভারের উইথটা যেন ছোটো হয়। সেকেন্ড অফ অল দেখতে হবে আমার এখানকার গভীরতাটা যেন বেশি হয়। তুই হয়তো লেন্থের দিক থেকে দেখতে গেলি, বাট সেখানে রিভারের হয়তো গভীরতাটা বেশি নেই, ফলে আমার যেখানে জল বেশি রকম স্টোর হবে না। দেখতে হবে আশেপাশে লোক বসতি আছে কিনা, এখানে আমার জলের কোনো দরকার আছে কিনা। ঠিক আছে, কারণ এখন তো সবই তো মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে। একটা ড্যাম করলাম মানে সেখানে আমার নেভিগেশন হবে, সেখানে আমার ফিশ চাষ, মাছ চাষ হবে, সেখানে আমার ইলেকট্রিসিটি তৈরি হবে, মানে সমস্ত কিছু হবে। সেখানে যেসব জিনিস তো আমার দেখতে হবে যে আমার কিছু করা যাবে কিনা। ঠিক আছে, এতে কিন্তু আবার দেখতে হবে যে ফাউন্ডেশন যে করবো ড্যামের, সেখানে ফাউন্ডেশনটাকে রেজিস্ট করার মতো সয়েলটা আমার ঠিকঠাক আছে কিনা। এত কিছু পয়েন্ট আছে, আরও বাকি বাদে পয়েন্টগুলো আছে, এগুলো আবার দেখে নিবি, দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। সিলেকশন অফ দ্য ড্যাম সাইট ফর এ ড্যামস, ওই সেম একই ব্যাপার, কীভাবে একটা সাইটকে সিলেকশন করবি ড্যাম করার জন্য। এবার মেন যেটা আছে সেটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। তাহলে এবার শুধু সিলেবাসটা যদি দেখাই, দেখ কী আছে। ড্যাম বলা হয়ে গেল, ড্যাম কাকে বলে বলে দিয়েছি, টাইপস অফ ড্যাম বলা হয়ে গেছে, এমব্যাঙ্কমেন্ট ড্যাম বলা হয়ে গেছে, গ্র্যাভিটি ড্যাম বলা হয়ে গেছে, ভেরিয়াস কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার ফাংশন এটা বলা হয়নি। সাইট সিলেকশন অফ এ ড্যাম সাইট, সাইট ইনভেস্টিগেশন, রেকগনাইজ সার্ভে, এসব কিছু বললাম না আমি এখন। ভেরিয়াস টাইপ ফাউন্ডেশন টেস্টিং, এসব কিছু বলার না, এগুলোতে একটু বলতে হবে একটু।
ঠিক আছে, এগুলো নেই। সিলেকশন অফ টাইপ অফ ড্যাম এটাও বলা হয়নি। এই জিনিসটা আছে, ঠিক আছে, বাদ দেন, ওই জিনিসটা বলা হলো না। আমি ডাইরেক্ট মেন যে জায়গাটা সেটা আমি ঢুকছি, ঠিক আছে। ভালো করে তোদের জানিস শরীরটা খারাপ, বাট তবু তোরা একটু দেখার চেষ্টা কর এবং নিজেরা করিস। কি আসছি একদম এইখানে, এই চ্যাপ্টারে ঢুকছি, গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যামের মধ্যে ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, এটাতে মেনলি যেটা লাগবে। তাহলে গ্র্যাভিটি ড্যাম কাকে বলে জেনে গেছি, ড্যামের পার্টসগুলো এখনও বলিনি, কী কী ফোর্স এ করে এবং তাদের কী কী আমাকে বার করতে হবে। দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে কী কী ফোর্সেস আমার এ করে ড্যামের ওপর অ্যাক্ট করে। ফার্স্ট হচ্ছে ওয়াটার প্রেসার। আমি একটা মনে করি গ্র্যাভিটি ড্যাম, একটা গ্র্যাভিটি ড্যামকে দেখতে কীরকম হয়, একটা গ্র্যাভিটি ড্যামকে আমার দেখতে হয় ঠিক এইরকম শেপের। এইটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম, ঠিক আছে। আমাদের মেন কাজ হচ্ছে গ্র্যাভিটি ড্যামের উপর যে ফোর্সগুলো পড়ছে সেই ফোর্সগুলোকে নিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু নিউমেরিক্যাল, ঠিক আছে। এর উপর আমার এখানে ওয়াটার আছে, এদিকে আমার কি আছে, ওয়াটার আছে। এবার তাহলে এই ড্যামের ওপর এই ওয়াটারটা আমার প্রেসার দেবে, ঠিক আছে, এরকমভাবে প্রেসার দেবে। এই যে হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা দেবে সেটা কীরকমভাবে হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার আমার যত ডেপথ বাড়বে তত আমার ভ্যালু বাড়বে, ঠিক আছে। এটা কি হয়, এটা হচ্ছে আমার গামা এইচ। এখানে কে ইন্টেন্সিটি কাজ করে, যেটা হচ্ছে আমার নিচে হচ্ছে গামা ইন্টু এইচ। তাহলে কী কী ফোর্স অ্যাক্ট করবে, ফার্স্ট হচ্ছে আমার ওয়াটার প্রেসার, ওয়াটার প্রেসার or hydrostatic pressure, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ওয়াটার প্রেসার আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কি বলছে দেখ, ওয়াটার প্রেসার বলছে দিস ইজ দ্য মেজর এক্সটার্নাল ফোর্স। তাহলে এইগুলোর মধ্যে আমার কিছু কিছু মেজর এক্সটার্নাল ফোর্স আছে, যেমন কোনটা, ওয়াটার প্রেসার, আপলিফট প্রেসার, এই দুটো হচ্ছে মেজর, ঠিক আছে। আর ওয়েট অফ দ্য ড্যাম, এই তিনটে হচ্ছে মেজর। বাকি বাদে এই যে আর্থকোয়েক ফোর্স, তারপর এই যে সিল্ট প্রেসার, ওয়েভ প্রেসার, আইস প্রেসার, এগুলো হচ্ছে মাইনর ফোর্স, এগুলো খুব একটা কাজ করে না। আমাকে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াটার প্রেসারকে বার করতে হবে, আপলিফট প্রেসার বার করতে হবে, ওয়েট অফ ড্যামস। তাহলে এই যে ওয়েট অফ ড্যামস, ওয়েট অফ ড্যাম মেনলি, তাহলে মেজর ওয়েট অফ ড্যাম কিন্তু সব কটাকে রেজিস্ট করে। ওয়েট অফ ড্যাম দিয়ে এখানে যে কটা ছটা প্রেসার আছে সবগুলোকে কিন্তু রেজিস্ট করবে। এবার তার মধ্যে মেজর হচ্ছে ওয়াটার প্রেসার আর একটা হচ্ছে আপলিফট প্রেসার, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। এবার কি বলছে, ওয়াটার প্রেসার। দেখ ওয়াটার প্রেসার কি বলছে, ওয়াটার প্রেসার ইজ দ্য মেজর এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ড্যামস, বলে দিয়েছি। হরিজেন্টাল ওয়াটার প্রেসার এক্সার্টেড বাই ইটস ওয়েটস, horizontal water pressure exerted by the weight of the water stored in the upstream side on the dams can be estimated from rules of the hydrostatic pressure distributions. সেই জন্যই আমি এটাকে বললাম তোর ওয়াটার প্রেসার অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার কীরকমভাবে জেনেছিলাম, যে যদি আমার কোনো জায়গায় জল রেজিস্ট করে থাকে তার রো জি এইচ, তাই তো, বা রো জি এইচকে আমি কী লিখতে পারি, রো জি এইচ। এবার রো জি মানেই হচ্ছে গামা, তাহলে এটা হচ্ছে আমার গামা ইন্টু এইচ, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমার লোডটা এই গ্র্যাভিটি ড্যামের ওপর কিন্তু এক্সার্ট করছে, ঠিক আছে। এইটা আমার আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড। তারপর কি বলছে, হোয়েন দ্য আপস্ট্রিম সাইড ইজ ভার্টিক্যালস দ্য ইন্টেন্সিটি ইজ জিরো অ্যাট দ্য ওয়াটার সারফেস, যে উপরে, তাহলে আমার এই যে উপরে ওয়াটার প্রেসার কত, এখানে আমার এইচের ভ্যালু জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, অ্যান্ড ইকুয়াল টু দ্য গামা ডব্লিউ ইন্টু এইচ অ্যাট দ্য বেস, ঠিক আছে। যদি কখন হবে, যদি এইটা আমার ট্রায়াঙ্গুলার এই শেপে হয়, ঠিক আছে, এই রকম শেপ যদি আমার হয়, তাহলে এদিকে হচ্ছে আমার জিরো আর এখানে হচ্ছে আমার গামা ডব্লিউ ইন্টু এইচ, ঠিক আছে। আমার দুরকমভাবেই করা হয়, একটা এইরকমভাবেও করা হয়, অথবা আর একটা কী করা হয়, আমার এইরকমভাবে করা হয়, ঠিক আছে। যদি এদিকটা আমার তোর স্ট্রেট না হয়ে আমার যদি ট্র্যাপিজয়েডাল শেপ যদি হয়, ঠিক আছে, এইরকমভাবে যদি করি আমি, তখন আমার কি হবে, দেখ কী বলছে, দ্য রেজাল্ট্যান্ট ফোর্স ডিউ টু এক্সটার্নাল প্রেসার ইজ পি ইকুয়াল টু হাফ গামা ডব্লিউ এইচ স্কোয়ার অ্যাক্টিং অ্যাট দ্য h/3 ফ্রম দ্য বেস। যেমন আমরা নর্মাল অ্যাক্টিভ আর্থ প্রেসার বেলা করেছিলাম, তাহলে টোটাল ওয়াটার ফোর্স কত হয়ে গেল, টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্স, টোটাল হাইড্রোস্ট্যাটিক ফোর্স যেটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে কত, গামা ডব্লিউ ইন্টু এইচ,
তাহলে গামা ডব্লু এইচ স্কোয়ার বাই 2। এবার এটা অ্যাক্ট করবে কোথায়? অ্যাক্ট অন h/3 ফ্রম দ্য বেস, ফ্রম বেস। তাহলে বেস থেকে h/3 কোথায়? এটা আমার এইখানে অ্যাক্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ দাদা। এরপর বলছে হোয়েন দ্য আপস্ট্রিম ফেস ইজ পার্সিয়ালি ভার্টিক্যাল। এই যে দেখ এটা কেন করা হয়? দেখ মেনলি আমার ড্যামের কি গ্র্যাভিটি ড্যাম মেনলি কি কাজ করে? গ্র্যাভিটি ড্যামের এই দিক থেকে যে ফোর্সগুলো কাজ করে, এদিক থেকে যে ফোর্সগুলো কাজ করে, এগুলো ড্যামটাকে কি করার চেষ্টা করবে? ওভারটার্নিং, উল্টে দেওয়ার চেষ্টা করবে। বাট এদিকে ড্যামের আমার এখানে যে সিজি থাকে, সে এই দিকে ড্যামটাকে ঘোরানো হচ্ছে টোয়ের রেসপেক্টে, এই দিকে ঘোরাবে ফোর্সগুলো, আর আমার এর রেসপেক্টে এইটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ফলে আমার কি হচ্ছে, এই ওয়েট অফ দ্য ড্যাম কিন্তু এইটা ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু রেজিস্ট করবে। এই হচ্ছে মেন ফান্ডা হিসেবে কাজ করে। বাট এবার যদি আমি এখানে ট্রায়াঙ্গুলার পার্ট যদি করে দিই, একটা ট্রায়াঙ্গুলার পার্ট যদি থাকে, ফলে এইখানে আমার একটা ওয়াটার কাজ করবে। সেই ওয়াটারটা কোন দিকে হবে? এই ভার্টিক্যালি কাজ করবে, প্লাস এদিকে আমার সেলফ ওয়েট আছে। ফলে আমার কি হচ্ছে, দেখ ড্যামটার আমার কি হলো, স্টেবিলিটিটা কিন্তু বেড়ে গেল। এটাকে যত সহজে আমাকে উল্টে দিতে পারতিস এই কন্ডিশানটায়, এটাই কিন্তু তত সহজে পারা যাবে না। বিকজ এর তখন রেজিস্টিং মুভমেন্ট, এটাকে বলে রেজিস্টিং মুভমেন্টটা কিন্তু আমার ওভারটার্নিং মুভমেন্টের থেকে কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমাদের ড্যামের প্রোফাইল এরকম করা হয়। এবং যদি আমি এইখানে বেসটাকে যদি বাড়িয়ে দিই, আমি এটা দেখবো তোর এর জন্য, মানে দুটো আমার হয়, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং, ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট স্লাইডিং। যদি আমি এখানে আমার ছোট থাকে, ঠিক আছে, তাহলে আমি এর সহজে কিন্তু স্লাইডিং করে বেরিয়ে যেতে পারবে। বাট বেস এরিয়াটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে সহজে কিন্তু স্লাইডিং করতে পারবে না, মানে এসেন্ট্রিসিটির মধ্যে থাকবে। পরে দেখতে পাবি, আসছে আমি পরে। তাহলে এবার দেখে এখানে সেটাই বলছে, হোয়েন the upstream phase is partially vertical and partially inclined, the resulting water force can be resolved into the horizontal components and the vertical components। মানে তখন আমার এই যে ওয়াটারটা, মানে এতক্ষণ কি ছিল, এই ওয়াটারটা শুধুমাত্র হরিজেন্টাল কম্পোনেন্টই ছিল। বাট যখনই এরকম ট্রায়াঙ্গুলার পার্ট হয়ে গেল, এই পার্টের মধ্যে যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারটা কিন্তু আমার ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, এইটার উপর একটা প্রেসার ক্রিয়েট করবে। আর বাকি বাদের যে অংশটা, সেটা কিন্তু আমার হরিজেন্টাল প্রেসার রিঅ্যাক্ট করবে। সেটাই বলছে, দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে গেল, একটা হরিজেন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজেন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এইটা। বলছে ইফ দেয়ার ইজ এ টেল ওয়াটার অন দ্য ডাউনস্ট্রিম সাইড, ইট উইল হ্যাভ দ্য হরিজেন্টাল অ্যান্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টস। বলছে এইখানেও তুই যদি ওয়াটারকে রেখে দিস না, আমার ডাউনস্ট্রিম দেখবি, আমাদের যে কোনো ড্যামে যদি ঘুরতে যাস, ডাউনস্ট্রিমে কিন্তু একবারে যে শুকনো রাখা হয় তা কিন্তু নয়, ডাউনস্ট্রিমে কিছুটা হলেও জল রাখা হয়। কেন রাখা হয়? কারণ এখানেও আমার ভার্টিক্যাল এবং হরিজেন্টাল ফোর্স কাজ করে। টেল ওয়াটার অন দ্য ডাউনস্ট্রিম সাইড উইল হ্যাভ দ্য হরিজেন্টাল অ্যান্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টস। ঠিক আছে, তাহলে এই গেল। এর অনেক ক্যালকুলেশন আছে, সেটা যখন ক্যালকুলেশন হবে তখন দেখা যাবে। ঠিক আছে, এটা আমি এখন আর বলছি না। এবার হচ্ছে আপলিফ্ট প্রেসার। আপলিফ্ট প্রেসারটা কি? হোয়াট ইজ আপলিফ্ট প্রেসার? আপলিফ্ট প্রেসার মানে হচ্ছে এই যে জলটা আমার এখানে, যে জলটা যে রেজিস্ট হয়েছে, আমি স্টোর করে রেখেছি, এই জলটা কি চাইবে? এদিক থেকে ফুঁড়ে যেয়ে এদিকে বেরিয়ে আসতে। যখনই এদিক থেকে যে এদিকে আসতে যাবে, তখন কি করবে? নিচ থেকে জলের ড্যামের উপরে একটা বুয়েন্সি ফ্লোস কিন্তু অ্যাক্ট করবে। দিস ইজ কল দ্য আপলিফ্ট প্রেসার। আপ মানে উপরের দিকে, লিফট মানে তুলে দেওয়া, যেটা হচ্ছে আপলিফ্ট প্রেসার। ঠিক আছে, এই আপলিফ্ট প্রেসারটা কি করবে? আমার কিন্তু এদিকে এরকমভাবে কিন্তু কাজ করবে। এই আপলিফ্ট প্রেসারও কি ওপর দিয়ে কাজ করবে? তাহলে দেখ, জল এদিকে কাজ করছে, কি মুভমেন্ট? ক্লকওয়াইজ মুভমেন্ট বা ওভারটার্নিং মুভমেন্ট। আপলিফ্ট ওপর দিকে, তাহলে এরও ওই টোয়ের রেসপেক্টে কী হচ্ছে? আমার ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে সমস্ত কিছুকে রেজিস্ট করতে হবে কিন্তু আমার এই অ্যান্টি সেলফ ওয়েট অফ দ্য ড্যাম দিয়ে। ঠিক আছে, কি বলছে দেখ, ওয়াটার সিপেজ থ্রু দ্য পোর্টস অ্যান্ড দ্য ক্র্যাক্স ফিচার্স অফ দ্য ফাউন্ডেশন মেটেরিয়াল এক্সার্ট অ্যান্ড আপলিফ্ট প্রেসার অন দ্য বেস অফ দ্য ড্যাম। তাহলে সিপেজ, যে সিপেজ হচ্ছে জল যে একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, সেখানে আমার কি করছে? আমার একটা আপলিফ্ট প্রেসার ক্রিয়েট করছে কোথায়? বেস অফ দ্য ড্যাম। দ্য আপলিফ্ট ফোর্স রিডিউসেস দ্য
of the body of the dam, hence the disabilities of the dam against the stability. Destabilities the dam against the dam stability. তাহলে যখনই আমার এইদিকে মানে এর এইদিকে ওয়েট কাজ করছিল, এদিকে দিয়ে ওয়েটটাকে কমিয়ে দিচ্ছে, ফলে কি হচ্ছে আমার স্টেবিলিটি কমে যাচ্ছে। অ্যাকর্ডিং টু ইউএসবিআর রিকমেন্ডেশনস দ্য আপলিফট প্রেসার ইন্টেন্সিটিস অ্যাট দ্য হিল, হিল মানে কোনটা, এইটা হচ্ছে হিল, এইটা হচ্ছে আমার টো, and toe should be taken equal to the respective hydrostatic pressures and joined by the straight lines between the explained figures. তাহলে আমার হিলে কত হয়, হিলে আপলিফট প্রেসার হয় গামা ডব্লু ইন্টু এইচ। এইচ মানে কি, এইখানে আমার যে জলটা থাকবে, এই যে গামা ডব্লু এইচ, এটা কিন্তু এইদিকে হবে, আর এইদিকে যে টেলে আমার যে এইচটা থাকবে সেটা হবে এইদিকে। তাহলে তোকে যদি বলে আমার টোয়েতে এবং হিলেতে আমার আপলিফট প্রেসার কত বার করতে, সেটা হচ্ছে এইদিকে যা আমার ওয়াটারের হাইট থাকবে গামা ডব্লু ইন্টু এইচ, আর টেল ওয়াটারে ডাউনস্ট্রিম সাইডে যে ওয়াটারের হাইট থাকবে সেটা হচ্ছে ডাউন করে আমি দুটোকে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে আপলিফট প্রেসার। তাহলে আপলিফট প্রেসার কোনটা, এই যে লাইনটা, এই লাইনটা আমার শো করছে আপলিফট প্রেসার। তারপর কি হলো, বলছে এখানে এই আপলিফট প্রেসারটাকে কমানোর জন্য ড্যামের ভেতরে একটা ড্রেনেজ গ্যালারি প্রোভাইড করে দেওয়া হলো। ঠিক আছে, এইরকম একটা ড্রেনেজ গ্যালারি অথবা ইন্সপেকশন গ্যালারি, তোরা যদি কোনোদিন গ্র্যাভিটি ড্যাম দেখি সব ইউটিউবে সার্চ করবি, ভিডিও আছে। এর মধ্যে এই ড্রেনেজ গ্যালারি দিয়ে কী হয়, আমার ওয়াটারটাকে রিডিউস করে নেওয়া হয়, তুলে নেওয়া হয়। এই যে ড্যামের ভেতরে যে আমার জলটা আছে, এই জলটাকে আমি তুলে নিচ্ছি, এবং এই ড্রেনেজ গ্যালারি দিয়ে আমার কী করা যায়, ইন্সপেকশনও করা যায়। এখানে স্টেয়ার থাকে, এখানে আমার ড্যামের ভেতরে ইন্সপেকশনের পারপাসেও কিন্তু এইটা ড্রেনেজ গ্যালারিটা কাজে লাগে। ড্রেনেজ গ্যালারিকে সেই জন্য ফিউ টাইমস আমার ইন্সপেকশন গ্যালারিও কিন্তু বলা হয়। ঠিক আছে, যেখানে ড্রেনেজ গ্যালারি প্রোভাইড করা থাকবে, এইদিকে দেখ গামা ডাব্লিউ ইন্টু এইচ, এদিকে গামা ডাব্লিউ ইন্টু এইচ ড্যাশ। এখানে যেটা হয়ে যাবে, ড্রেনেজ গ্যালারি যেখানে প্রোভাইড করব, এই দুটোর যে ডিফারেন্স থাকবে সেই দুটোর 1/3 হয়ে যায়। ফলে এইখান থেকে এইটা কত আসবে, গামা ডাব্লিউ ইন্টু এইচ প্লাস এইখানে হয়ে যাবে 1/3 ইন্টু গামা ডাব্লিউ এইচ মাইনাস গামা ডাব্লিউ এইচ ড্যাশ। এবার কী বলেছে দেখি এখানে, recommended uplift at the face of the gallery when the drainage galleries are provided. Recommended uplift at the face of the gallery when the drainage gallery is provided to the relieve the uplift is equal to the hydrostatic pressures at toe plus 1/3 অর্ডার যে বললাম টোতে যেটা হচ্ছে সেইটা প্লাস 1/3 ডিফারেন্স অফ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাট দ্য হিল অ্যান্ড দ্য টো। হিল আর টো যেন মনে থাকে, আমাদের মানুষের যেমন এই দিকটা হচ্ছে হিল, এই দিকটা হচ্ছে টো, মানে এইটা যেটা থাকবে গামা ডব্লিউ ইন্টু এইচ ড্যাশ প্লাস 1/3 ইন্টু এইটা। এটা যে কোনো ইচ্ছা প্রোভাইড করতে পারিস। মেন হচ্ছে এটা এইখানে এদিক থেকে এটা হলে এটা আমার বাড়ছে, আর যদি এইটা ধরে যদি করতে পারিস তাহলে এটা হচ্ছে মাইনাস হচ্ছে, আর কিছুই না, এখান থেকে এইটা মাইনাস হয়ে যাবে। বাট এই যে অ্যাক্সিসটা, এইটা হচ্ছে আমার 1/3 অফ দ্য এদের ডিফারেন্স। তাহলে এইটা থেকে করলে এটা থেকে এটা মাইনাস করে দিবি, আর এখান থেকে এটা হলে এটা সাথে যোগ করবি, সিম্পল ব্যাপার। তারপর হচ্ছে আর্থকোয়েক ফোর্স। আর্থকোয়েক ফোর্স, ইফেক্ট অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস, এফেক্ট অফ দ্য মানে তোর এরই দুটো পার্ট, মানে আর্থকোয়েক ফোর্সেরই দুটো পার্ট। আর্থকোয়েক যখন হয় সে আমার হরিজেন্টালভাবেও অ্যাক্সেলারেট করে, ভার্টিক্যালভাবেও অ্যাক্সেলারেট করে। তার দুটো পার্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনস, একটা হচ্ছে হরিজেন্টাল অ্যাক্সেলারেশনস। তারপর হচ্ছে আমার তোর হাইড্রোডাইনামিক প্রেসার্স, ঠিক আছে, যে হরিজেন্টাল অ্যাক্সেলারেশনের মধ্যে বলা হচ্ছে হাইড্রোডাইনামিক প্রেসার এবং হরিজেন্টাল ইনার্সিয়া ফোর্স, এগুলো সব কিন্তু মেজর ফোর্স। তারপর হচ্ছে সিল্ট প্রেসার, সিল্ট প্রেসারটাও মাইনর ফোর্স। তারপর হচ্ছে ওয়েভ প্রেসার, এটাও মাইনর ফোর্স, ঠিক আছে, আর আইস প্রেসার এটা হচ্ছে মাইনর ফোর্স। তারপর হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম, মেজর ফোর্স। আগে মেজর ফোর্সটা বলে দিই। মেজর ফোর্স মানে কোনটা, ওয়েট অফ দ্য ড্যাম। তাহলে এই যে এতগুলো ফোর্স হচ্ছে, মেনলি আমার তোর ওয়াটার প্রেসার, আপলিফট প্রেসার, আইস প্রেসার, আর্থকোয়েক প্রেসার, এগুলো সবই কিন্তু ওয়েট অফ দ্য ড্যাম দিয়ে রেজিস্ট করে, ঠিক আছে। এবার কি বলছে, ওয়েট অফ দ্য ড্যামস ওয়েট অফ দ্য ড্যাম অফ দ্য বডি ইটস ফাউন্ডেশনস দ্য মেজর রেজিস্টিং ফোর্স। তাহলে তোকে পরীক্ষা কোশ্চেন দেয় যে মেজর রেজিস্টিং ফোর্স কোনগুলো, মাইনরগুলো কোনগুলো। মেজর শুধুমাত্র দুটো, একটা হচ্ছে ওয়েট অফ দ্য ড্যাম আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। অ্যান্ড ডিজাইন অফ দ্য গ্র্যাভিটি ড্যাম শুড বি চেকড ফর দ্য টু কেসেস, হোয়েন দ্য রিজার্ভার ইজ দ্য ফুল, হোয়েন দ্য রিজার্ভার ইজ এমটি। পরীক্ষা একটা কোশ্চেন এসে গেছে যে ক্রিটিক্যাল কন্ডিশনস, আমার ড্যামের ক্রিটিক্যাল কন্ডিশনটা কোনটা, যখন রিজার্ভার ইজ ফুল না হোয়েন দ্য রিজার্ভার ইজ এমটি। কেউ বলতে পারবি কখন ড্যামের ক্রিটিক্যাল কন্ডিশন হবে? ফুলটা ক্রিটিক্যাল কন্ডিশন হবে যখন রিজার্ভার জলে ফুল হয়ে আছে, না যখন জলে হালকা হয়ে আছে, কখন এমটি হয়ে আছে?
ফুল হয়ে থাকার কিন্তু আমরা ডিজাইন তো করছি ফুল হয়ে থাকার জন্য, তাহলে তো এমটি হয়ে থাকাটা তো ক্রিটিক্যাল হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, না কনসেপ্টটা ওইটা নয়। দেখ, ও বলছে রিজার্ভার যখন ফুল কেস থাকে, রিজার্ভার ফুল কেস মানে কি, আমার এখানে ড্যামটা আছে, জলটা আমার এদিকে আছে, আমার এদিকেও কাজ করছে, এদিকেও ফোর্স কাজ করছে, আমার ওয়েট অফ দ্য ড্যাম এদিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আমার দুটো মোমেন্টই কাজ করছে, তখন ওভার টার্নিং মোমেন্টও কাজ করছে। ওভার টার্নিং মোমেন্ট আবার এটাকে রেজিস্ট করার জন্য কি কাজ করছে, আমার ওয়েট অফ দ্য ড্যামের রেজিস্টিং মোমেন্ট, ওয়েট অফ দ্য ড্যামের রেজিস্টিং মুভমেন্ট। বোঝা গেল? মানে তোর ওয়েট অফ দ্য ড্যাম চাইছে এদিকে একে ঘুরিয়ে দিতে, এ যেন ঘুরে যায়, ঘুরে উল্টে শুয়ে যায়। ঠিক আছে, আবার সেইটাকে আটকাচ্ছে আমার হচ্ছে এই যে ওয়াটার প্রেশারটা, এই ওয়াটার প্রেশার চাইছে না একে ঘুরতে হবে না, আমি একে এরকমভাবে ঘোরাবো। ক্লিয়ার? বোঝা গেল? কি বলছে এবার দেখ, বলছে হেয়ার দ্য মেজর ফোর্সেস অ্যাক্টিং আর দ্য ওয়েট অফ দ্য ড্যামস, এক্সটার্নাল ওয়াটার প্রেসার্স, আপলিফট প্রেসার্স অ্যান্ড আর্থকোয়েক ফোর্স অ্যান্ড সিরিয়াস সিসমিক জোনস। এটা হচ্ছে আমার মেজর। মাইনর ফোর্সেস আর মানে আর্থকোয়েকটাকেও খুব একটা মেজরে ধরা হয় না, মেজরে মেনলি ওয়েট অফ ওয়াটার প্রেসার, আপলিফট প্রেসার, ওয়েট অফ দ্য ড্যাম, এই তিনটেই হয়। মাইনর ফোর্স হচ্ছে সিল্ট প্রেসার, আইস প্রেসার, ওয়েভ প্রেসার্স। দ্য সিচুয়েশানস উইল নেভার অ্যারাইজ হোয়েন দ্য অল ফোর্সেস আর টেকেন টুগেদার। মানে এমন কোনো সিচুয়েশান আসবে না যেখানে একটা ড্যামের উপরে সমস্ত ফোর্স একসাথে এক্সার্ট করছে। And USBR has classified the normal load combination and the extreme load combination. তাহলে এটা একটা নর্মাল লোড কম্বিনেশনস আর একটা হচ্ছে এক্সট্রিম লোড কম্বিনেশনস। কি বলছে নর্মাল লোডের ক্ষেত্রে, বলছে দ্য ওয়াটার প্রেসার্স আপ টু নর্মাল পুল লেভেল অ্যান্ড নর্মাল আপলিফট অ্যান্ড সিল্ট প্রেসার অ্যান্ড দ্য প্রেসার, আইস প্রেসার, দিস ক্লাস অফ লোডিং ইজ টেকেন হোয়েন দ্য আইস ফোর্স ইজ সিরিয়াস। তাহলে আইস ফোর্স যখন তো সিরিয়াস থাকবে তখন তাই কিন্তু আইস প্রেসারটা নিতে হবে, নাহলে কিন্তু আমার নর্মাল আপলিফট অ্যান্ড সিল প্রেসার্স, ওয়াটার প্রেসার আপ টু নর্মাল পুল লেভেলস অ্যান্ড নর্মাল আপলিফট, আর্থকোয়েক ফোর্স অ্যান্ড সিল প্রেসার্স অ্যান্ড ওয়াটার প্রেসার আপ টু ম্যাক্সিমাম, এসব বিভিন্ন কম্বিনেশনগুলো বলছে, সব কোথাও লাগবে না। এক্সট্রিম লোড কন্ডিশন, ম্যাক্সিমাম পুল, এক্সট্রিম প্রেসার, ওই এত রিজার্ভার ইজ এমটি কেস, এই সমস্ত কিছু লাগবে না। হ্যাঁ, এবার রিজার্ভার ইজ এমটি। এমটি কী বলছে দেখ, empty reservoir without earthquake force are computer determine the bending diagrams for the reinforcement design routing without empty with the horizontal earthquake force, সেটা কিন্তু system as check for the আমার যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল বেস হচ্ছে কিন্তু আমার যখন এমটি কন্ডিশন হবে। ঠিক আছে, যেমন এটা পরীক্ষায় কোশ্চেন দেয় ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক দিয়েও দেয়, বলছে পরীক্ষায় পিএসসিতে খুব কোশ্চেনটা দেয়, বলছে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করেছো, একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে, সব থেকে ক্রিটিক্যাল কন্ডিশন কখন হবে, এটা যখন ফুল অবস্থায় থাকবে না যখন আমার এমটি অবস্থায় থাকবে, যখন আমার এমটি অবস্থায় থাকবে। বিকজ কেন, তোর ফুল যদি থাকে, জলটা যখন জলে ফুল হয়ে আছে তখন ভেতর থেকে আউটার দিকে প্রেসার ক্রিয়েট করবে। ঠিক আছে, সেই প্রেসারটাকে কে রেজিস্ট করবে, এদিকে যে আমার সয়েল আছে সেই সয়েলটাকে কী করবে, সয়েল ওই ওয়ালটার উপর রেজিস্ট করবে, একটা ফোর্স ক্রিয়েট করবে, ফলে আমার কী হবে, জিনিসটা রেজিস্ট হয়ে যাবে যখন আমার ফুল কন্ডিশন আছে। বাট যখন আমার এমটি কন্ডিশন থাকবে তখন তো ভেতর থেকে প্রেসার দেখেও থাকবে না, তখন বাইরে থেকে কিন্তু প্রেসার দিয়ে আমার কিন্তু ড্যামটাকে ভেঙে দিতে পারে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটাকে। সেরকমভাবেও একটা ড্যামের আমার তোর কন্ডিশান, ক্রিটিক্যাল কন্ডিশানস, যেটা হচ্ছে ড্যামটা যখন আমার এমটি থাকে, ড্যামটা যখন আমার ফুল থাকে তখন সেটা ড্যামটা কিন্তু আমি হেলাতে আমি পারবো না। ঠিক আছে, কারণ দুজনকে ব্যালেন্স করে যাচ্ছে। বাট যখন আমার এমটি থাকছে তখন ড্যামের গ্র্যাভিটি সেলফ ওয়েটের জন্য ড্যাম চাইবে কিন্তু নিজে পেছন দিকে উল্টে দেয়, ফলে আমার ড্যামের ক্ষেত্রে কী হয়, কখনও কিন্তু শুকনো রাখা হয় না, মিনিমাম কিছু একটা জল কিন্তু রাখা হয়। বিকজ যদি শুকনো রাখা হয় তাহলে ড্যাম কিন্তু পেছনের দিকে পড়ে কিন্তু ভেঙে যেতে পারে। বোঝা গেল কি বললাম? এই জিনিসটা আজকে আর ডিসকাশন করছি না। ঠিক আছে, এখানে পরের ক্লাসে কালকে তোরা যদি করতে পারিস তাহলে এই ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফেলিওর। তাহলে কী কী ফোর্স অ্যাক্ট করে, আজকে যেটা বললাম ড্যামের ভেরিয়াস কম্পোনেন্টটা এখনও ডিসকাস করিনি। আজকে কী কী ফোর্স পড়ছে, এস্টিমেশন অফ ফোর্স ডিউ টু সেলফ ওয়েট বলেছি, ওয়াটার প্রেসার বলেছি, ঠিক আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিম, আপলিফট প্রেসার বললাম,
ওয়েভ প্রেসার জাস্ট নামটা বলেছি, এখনো ক্যালকুলেশন দেখায়নি। সেল প্রেসার বলেছি, উইন্ড প্রেসার বলেছি, আর্থকুয়েক প্রেসার, নামগুলো তোদের বলেছি। আর হাইড্রোডাইনামিক, আর্থকুয়েক প্রেসারই নাম হচ্ছে হাইড্রোডাইনামিক ফোর্স। ঠিক আছে, এখনো স্টেবিলিটি অ্যানালিসিস আমি জানি, কালকে স্টেবিলিটি অ্যানালিসিস। এবার এই ফোর্সগুলো একটু বলেই দিই, এখনো বলিনি, যখন সময় আছে, যখন 45-এ শেষ করবো তোদের ক্লাসটা। দেখ বলে দিই, আর্থকোয়েক মানে কি বললাম, আর্থকোয়েকে আমার দুরকমভাবে কাজ করে। একটা হরিজেন্টালভাবে কাজ করে, যখন একটা ভূমিকম্প হচ্ছে একটা ড্যামের ওপরে, আমার হরিজেন্টালভাবেও কার লোড পড়বে, ঠিক আছে, আবার কিন্তু ভার্টিক্যালভাবেও লোড, এরকম হরিজেন্টালও স্লাইডিং হয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার ভার্টিক্যালও কিন্তু আপ হিল, মানে নয় উঠে যেতে পারে উপরের দিকে, নয় বসে যেতে পারে, দুটোই কিন্তু কাজ করে। কী বলছি দেখ, দ্য এফেক্ট অফ অ্যান আর্থকোয়েক ইজ ইকুইভ্যালেন্ট টু ইম্পার্টিং অ্যান অ্যাক্সেলারেশনস টু দ্য ফাউন্ডেশন অফ দ্য ড্যাম ইন দ্য ডিরেকশন অফ দ্য হুইচ ওয়েভ ইজ ট্রাভেলিং। মানে যেদিকে আমার, এটা কিন্তু উপরে কোনো কাজ করবে না, মানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি উপরে ড্যামের উপরে কাজ করছে, বাট যখন আর্থকোয়েক হচ্ছে তখন কিন্তু আন্ডারগ্রাউন্ডে এই ফাউন্ডেশনে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এখানে আমার ড্যামটা সরে এদিকে চলে যেতে পারে, অথবা ঢুকে এদিকে বসে যেতে পারে, অথবা উপরে উঠে যেতে পারে। আর্থকোয়েক মে মুভ ইন এনি ডাইরেকশন, যে কোনো ডিরেকশানে মুভ করতে পারে। বোথ হরিজেন্টাল অ্যাক্সেলারেশনস আলফা এইচ অ্যান্ড দ্য ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আলফা ভি are induced by an earthquake, and the value of this acceleration are generally expressed the percent of the accelerations to the due to its gravity. Alpha is equal to 0.1 g to 0.2 g। ঠিক আছে, এইটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা দেয়, যে আমাদের আর্থকোয়েকের বেলায় যে অ্যাক্সেলারেশনটা যেটা হয় সেটা কত হয়, 0.1 g থেকে 0.2 g পর্যন্ত হয়। ইন ইন্ডিয়া ইন্টার কান্ট্রি হ্যাজ বিন ডিভাইড ইন 5 সিসমিক জোনস। পরীক্ষা কোশ্চেন দেয়, একটা হচ্ছে উইন্ডের রেসপেক্টে ইন্ডিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে। আর সিসমিক জোনের উপর ডিপেন্ড করে আমাকে ইন্ডিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে, 5টা জোনে। পিএসসির কিন্তু ফেভারিট কোশ্চেন্স। অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য আর্থকোয়েকস, জোন 5 ইজ মোস্ট সিরিয়াস জোনস, মোস্ট সিরিয়াস জোন হচ্ছে জোন 5। নাও জোন 1 and 2 হ্যাভ বিন মার্জ সাজ দ্যাট উই হ্যাভ দ্য অনলি জোন ইজ অনলি 4 জোনস। ঠিক আছে, আমার কোথাও কোথাও মেনলি কিন্তু 5টা জোনই আছে, উইন্ডের জন্য 4টে, আর্থকোয়েকের জন্য 5টা। সব থেকে মোস্ট সিরিয়াস হচ্ছে 5 নাম্বার জোনটা। বলছে কোথাও কোথাও জোন আমার 1-2টা মার্জ হয়ে গেছে, সেই জন্য আমার এখন কতগুলো জোন হয়ে গেছে, 4টে। বাট তোরা কিন্তু 4টে বলবি না, পরীক্ষা যদি অপশান থাকে 4টে 5টার মধ্যে যে কোনো একটা থাকবে, যদি 4টে থেকে 4টে মানি, 5টা থাকলে 5টা মানি, 4টে 5টা কিন্তু আলাদা, মানে একই সাথে কিন্তু থাকবে না। ফর এরিয়াস নট এক্সট্রিম আর্থকোয়েক আলফা এইচ, মানে এক্সট্রিম নোট সাবজেক্ট টু এক্সট্রিম, মানে এক্সট্রিম কন্ডিশনে যাচ্ছে না, তখন সেটা হচ্ছে আলফা এইচের ভ্যালুটা 0.1 g থেকে 0.05 g পর্যন্ত হতে পারে। এক্সট্রিম মানে কি একদম খুব প্রচুর বেশি যখন হবে তখন 0.2 g, আর যদি সেটা না হয় তাহলে 0.1 g থেকে 0.05 g। দিস ফোর্সেস মে হ্যাভ দ্য নেগলেক্টেড এরিয়াস নো ভেরি, আলফা এস আলফা বি, এটাকে যখন আমি ফোর্স ক্যালকুলেট করবো তখন কিন্তু লাগবে, দেখবি ফর্মুলার সময় কী বলছে, দিস ফোর্সেস মে বি নেগলেক্টেড ইন এরিয়াজ অর ভেরি লেস আর্থকোয়েক, যদি খুব কম হয় তাহলে কিন্তু নেগলেক্ট করতে পারি। The extremely seismic regions in the conservative designs, even value of the 0.3 g may be sometimes adopted। যখন এক্সট্রিমলি সিসমিক রিজিয়ন হয়, যখন খুব বেশি হয়ে যাচ্ছে, যখন আমার নেগলেক্টও করতে পারি ভেরি লেস আর্থকোয়েকের বেলায়। যদি আমি মাঝারি হয় রেঞ্জ 0.1 থেকে 0.2 হয়, যদি খুব কম হয় 0.1 থেকে 0.05 g, যদি অ্যাক্সেলারেশন যদি কম হয় তাহলে আমি নেগলেক্ট করতে পারি, অথবা যদি এক্সট্রিম কন্ডিশন হয়ে যায় তখন 0.03 g নিয়ে। এবার যেটা হচ্ছে, ব্যাস থাক, আর এগোচ্ছি না, এই পর্যন্তই থাক। নেক্সট দিন থেকে কালকে ভিডিওটা ভালো করে দেখে নিস, আমি ভিডিওটা দিয়ে দেবো, দেওয়ার পর তারপর কিন্তু তোরা কালকে এইটা কমপ্লিট করাবো। ঠিক আছে, কালকে পুরো ফোর্স ক্যালকুলেশনটা করিয়ে দেবো, ফোর্স ক্যালকুলেশন করিয়ে দিলে তারপর একটা অঙ্ক, এইখান থেকে অঙ্ক কিন্তু দেবে। এখনও 2 দিন লাগবে, প্রিন্সিপাল টেস্ট এসব লাগবে। কতক্ষণ মাত্র ক্লাসটা নিলাম, 40 মিনিট। কারো কিছু বক্তব্য আছে এটা নিয়ে? না দাদা, ঠিক আছে।